রবিন লাশ সাপ্লাইয়ের ব্যবসা করে। মোটা মোটা টাকা লেনদেন হয় এই লাশ সাপ্লাইয়ের ব্যবসায়। মোটা টাকা দিয়ে বেয়ারিশ লাশ কিনে রবিন করেটা কি? খুব জানতে ইচ্ছা করছিল আমার। আমি রবিনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রবিন, তুমি এই লাশ নিয়ে কি করো? কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প মানুষ ভূত। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প মানুষ ভূত। গানটা খুব মৃদু স্বরে বাজছিল। বার ডান্সার তার শরীর দুলিয়ে পাড়ে আগত নেশাগ্রস্ত মানুষগুলোর মনোরঞ্জন করতে ব্যস্ত ছিল। আমি কাচের গ্লাসে আরও মদ ঢাললাম, ঢকঢক করে গলায় ঢাললাম, মনের ভিতরে দাবানলটাকে নেবানোর জন্য। আগে আমার মদ খাওয়ার অভ্যাস ছিল না। মদ কি জিনিস সেটাই জানতাম না আমি। প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম লাবণ্যকে। আমার বাড়িতে এই বিয়ের মত দেয়নি। বাবা মায়ের অনিচ্ছাতেই বিয়ে করেছিলাম লাবণ্যকে। লাবণ্যকে আমি খুব ভালোবাসতাম, আমার প্রাণের থেকেও বেশি। লাবণ্য আমাকে বলল সে পড়াশোনা করতে চায়। আমি রাজি হলাম। এইচএস পড়ার পর ওর সাথে আমার বিয়ে হয়। আমি ওকে কলেজে ভর্তি করলাম। তারপর ও গ্র্যাজুয়েশন করলো। তারপর এমবিএ। ওর শিক্ষা যত বাড়তে লাগলো, ওর রুচিবোধ, ওর কথাবার্তায় অনেক পরিবর্তন এলো। অনেকটা শহুরে মেয়েদের মতো। মাঝে মধ্যে আমি নিজেকেই হারিয়ে ফেলতাম। এটাই কি সেই লাবণ্য যে গ্রামের ধান খেতে ঘুরে বেড়াতো, ছোট ছেলে মেয়েদের সাথে ঘুড়ি উড়িয়ে বেড়াতো, পুকুরের জল সাঁতরে বেড়াতো এপার ওপার, ছাগল কোলে নিয়ে পাড়া চড়ে বেড়ানো মেয়েটা শহরে এসে শহরের মানুষের ছোঁয়ায় নিজেকে কতটা পাল্টে ফেলেছে? লাবণ্যর মধ্যে গ্রামের সেই সাদামাটা মানসিকতাটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছিল। আর এর মধ্যেই অঙ্কুরিত হলো আমার ছেলে রূপম। রূপমের আগমনে আমার বাবা মাও ফিরে এসেছিল আমার কাছে। সংসারটা খুব অল্প সময়ের মধ্যেই হাসি খুশির জোয়ারে সুখের পথেই হাঁটছিল। আর এর মধ্যেই লাবণ্য আবার একটা নতুন আবদার করলো আমার কাছে। লাবণ্য আমায় বলল সে চাকরি করতে চায়। আমি বললাম, তুমি চাকরি করলে রূপমকে কে দেখবে? লাবণ্য অজুহাত দিল, ওর দাদু ঠাকুমা আছে তো। ও আমার বাবা মাকেও পটিয়ে নিয়েছিল। লাবণ্যকে আমি এতটাই ভালোবাসতাম, সে লাবণ্যর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন না বলতে পারিনি ওকে। লাবণ্য চাকরিতে জয়েন করলো। 6 মাস যাওয়ার পর ওর মেজাজটা কেমন ক্ষিপ্ত টাইপের হয়ে গিয়েছিল। মাঝে মধ্যেই কারণে অকারণে ঝগড়া করতো আমার সাথে। একসাথে না শুয়ে রূপমকে নিয়ে আলাদা ঘরে শুতে শুরু করে। আমি অনেক রাতে বাথরুমে যাওয়ার সময় লাবণ্যর ঘর থেকে কিলকিল করে হাসির শব্দ পেতাম। আমি কাঁচের জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম ওর ঘরে লাবণ্য কানে হেডফোন গুঁজে কার সাথে গল্প গুজবে মগ্ন। আমি একদিন ওকে ফলো করলাম। তারপর যা ধরা পড়ল, আমার চক্ষু স্থির। আমি জানতে পারি লাবণ্য তার অফিস কলিগ মনোজিদের সাথে পরকীয়ায় ব্যস্ত। আমি ওর দিকে আঙুল তুললে ও ঝগড়া করে আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। কয়েক সপ্তাহ পরে অবশ্য ফিরে আসে, হাতে উকিলের ডিভোর্স পেপার নিয়ে। আমি এক মুহূর্ত সময় নিইনি ডিভোর্স পেপারটায় সই করতে। ভালোবাসা এমনই একটা জিনিস যা জোর করে পাওয়া যায় না। আমি চেয়েছিলাম রূপমকে আমার কাছে রাখতে, কিন্তু তাতেও রাজি হয়নি লাবণ্য। ওর চলে যাওয়ার সময় আমি একটা কথা বলেছিলাম ওকে, লাবণ্য, আমি তোমায় ভালোবাসি। হয়তো তুমি আমার ভালোবাসার মধ্যে কিছু অন্ধকার দেখেছ, যার জন্য হয়তো তুমি আমায় ছেড়ে যাচ্ছ। আমি জোর গলায় বলতে পারি তোমার এই অন্ধকার দেখাটা সাময়িক। আমি তোমার সব ভুল ক্ষমা করতে পারি। আমরা আবার একসাথে থাকতে পারি লাবণ্য। যাই হোক, নিজেদের কথাটা নয় বাদই দিলাম। ওইটুকু ছেলে রূপমের মধ্যে কি এফেক্ট পড়বে তুমি বুঝতে পারছো? প্লিজ তুমি যেও না। তুমি হয়তো খুব রেগে রয়েছো আর তার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছো। তুমি মাথা ঠান্ডা করে একবার এই জিনিসটা ভাবো। প্লিজ তুমি মাথা ঠান্ডা করে একবার জিনিসটা ভাবো লাবণ্য, একবার জিনিসটা ভাবো। লাবণ্য থামেনি। একবার পিছন ফিরেও তাকায়নি আমার দিকে। আমি জোরে চিৎকার করে বলেছিলাম, লাবণ্য তুমি ফিরে এসো,
লাবণ্য, তুমি ফিরে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি তোমার অপেক্ষায় থাকবো লাবণ্য। লাবণ্য ফিরেও তাকায়নি আমার দিকে। আর কোনোদিন ফিরেও আসেনি। আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় জানেন, যে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। যে আমার ভালোবাসাটাকে শুধুমাত্র ব্যবহার করেছে। হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র ব্যবহার করেছে। লাবণ্য নিজের পায়ের মাটি শক্ত করার জন্য, ওর ভিত মোটা করার জন্য আমাকেও ব্যবহার করেছে। আর ওর ভালোবাসাটা ছিল পুরোটাই নাটক। আর এই লাবণ্যকে ভুলে থাকার জন্য আমি দিনরাত মদ খাই। হ্যাঁ, হ্যাঁ, আমি দিনরাত মদ খাই। এটাই একমাত্র আমার কাছে দৈব ওষুধ বলে মনে হয়, যা লাবণ্যকে আমায় ভুলে থাকতে দেয়। আমি এই বারে আসি, মদ খাই, এই বার ডান্সারের নাচ দেখি। কত মাতাল বন্ধু জুটেছে এখানে। ওদের সাথে কথা বলি, আড্ডা ইয়ার্কি মারি। আমার বুকে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণাটা একটু লাঘব হয়। এ বাবা! একটা কথা তো আপনাদের বলাই হয়নি জানেন? কয়েকদিন আগে একটা হন্ডা মার্কা ছেলের সাথে আমার আলাপ হয়। ছেলেটার নাম রবিন। হ্যাঁ, তার কাজকর্ম অনেকটা রবিন হুডের মতনই। সে চুরি ডাকাতি ছিনতাই করে না। তার থেকেও যদি পৃথিবীতে কিছু ভয়ঙ্কর জিনিস থাকে, সেটা নিয়েই খেলা করে এই রবিন। রবিনের সাথে অনেক আলাপ পরিচিতির পর আমি জানতে পারি যে রবিন মৃত মানুষের লাশ সাপ্লাইয়ের কাজ করে। মনে করুন, হসপিটালে কোনো রুগী মারা গেছে, কিন্তু লাশ নেয়ার কোনো অভিভাবক নেই। হসপিটালের ডাক্তারের হাতে মোটা টাকা ধরিয়ে দিয়ে ওই লাশ হাপিস করে। তাছাড়া বস্তিতেও তার বড় নামডাক আছে। বস্তিতে কেউ মারা গেলে মোটা টাকা দিয়ে সেই লাশ সে কিনে নেয়। নিষিদ্ধ পল্লীতে, যেখানে দেহের ব্যবসা হয়, সেই সব ঘাঁটি থেকে মেয়ে মানুষের লাশ আসে রবিনের ডেরায়। মোটা মোটা টাকা লেনদেন হয় এই লাশ সাপ্লাইয়ের ব্যবসায়। মদের নেশা সেদিন কেটে গিয়েছিল। রবিনের কথায় আমি প্রশ্ন করেছিলাম ওকে, তুমি এই লাশ নিয়ে কি করো রবিন? রবিন হাসতে হাসতে বলেছিল, একদিনেই সব খবর জেনে নেবেন স্যার। আপনি বরং সময় বার করে আমার বাড়িতে একদিন আসুন। আমি সব কথা বলবো। এখানে বলাটা ঠিক নয়। আপনি নিজের চোখেই দেখতে পাবেন। হ্যাঁ, তবে একটা কথা, দুর্বল হৃদয়ের মানুষ হলে না আসাই ভালো। তবে রবিবারের দিন আসবেন, সকাল 10টার পর। যথারীতি রবিবার দিন জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম রবিনের বাড়ি যাওয়ার জন্য। বাস থেকে নেমে ফুটপাত ধরে হাঁটছি। আকাশে কালো মেঘ ছেয়ে এলো। দু একবার গর্জন করে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে গেল। আমি বাড়ির নাম্বার দেখে দেখে এগোতে লাগলাম। বৃষ্টি যথারীতি শুরু হয়ে গেছে। মাথায় ছাতা নিয়ে বৃষ্টির জল মারিয়ে মারিয়ে পৌঁছালাম রবিনের বাড়ির সামনে। রবিনের বাড়ির সামনে একটা নিম গাছ রয়েছে। আর নিম গাছটার উপর অগণিত কাক বসে আছে। বৃষ্টিতে ভেজা অগণিত কাকগুলো নির্বাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো অশনি সংকেত দিচ্ছে আমায়। আমি রবিনের বাড়ির ডোরবেলটা 2-3 বার বাজালাম। সাবেকি আমলের পুরনো বাড়ি। কাঠের দরজাটা যত্নের অভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। আরও কয়েকবার কলিং বেল বাজাবার পর ভিতর থেকে রবিন বেরিয়ে এলো। আমি আসবো সে হয়তো ভাবতে পারিনি। রবিনের চোখ মুখ দেখে তো সেটারই ইঙ্গিত পাওয়া যায়। রবিন আমায় ডেকে ভিতরে নিয়ে গেল। আমাকে চা সিঙ্গারা দিয়ে আপ্যায়ন করলো। তারপর আমি কথায় কথায় জিজ্ঞাসা করলাম, রবিন, তুমি যে বলেছিলে তুমি লাশ সাপ্লাইয়ের কাজ করো, তো তুমি ওই লাশগুলোকে নিয়ে কি করো? রবিন বলল, আমি ওই বেয়ারিজ লাশগুলোকে নিয়ে মেডিকেল কলেজে দিই। ওই লাশ কেটে চিড়ে ছেলে মেয়েদের ডাক্তারি পড়ানো হয়। তাছাড়া ভালো লাশ হলে তার চোখ, কিডনি, লিভার, এমনকি চামড়া পর্যন্ত চড়া দামে বিক্রি হয়। আমার হাতে এখনো পর্যন্ত 10খানা লাশ আছে। তুমি যদি চাও, আমি তাহলে তোমাকে দেখাতেও পারি। আমি আর লোভ সামলাতে পারলাম না। এসব বিষয়ে আমার একটা বিশেষ আকর্ষণ আছে। এই যেমন আপনাদের ভূতের গল্প শোনার আগ্রহ আছে, তেমনি আমার এই ভয় নিয়ে খেলা করার একটা বিশেষ আগ্রহ আছে। আমি রবিনের পিছন পিছন চলতে লাগলাম লাশ দেখবার জন্য। ঘরটা পুরো অন্ধকার। অন্ধকার ঘরের মধ্যে রয়েছে একটা লম্বা টেবিল। আর লম্বা টেবিলের উপর ঝুলছে গোটা কয়েক টিউবলাইট। আর টেবিলের উপর রয়েছে 10-10টা কফিন। মৃতদেহগুলোকে নানা রকম ওষুধ মাখানো হয়েছে,
যাতে এগুলোর মধ্যে পচন না ঘটে। গাটা কেমন যেন চিনচিন করছে, নাকের মধ্যে একটা বিদকুটে গন্ধ পেলাম। এতটাই বাজে যে অন্নপ্রাশনের ভাত যেন মুখ থেকে বেরিয়ে আসবে। আমার পায়ের কাছ দিয়ে একটা বিড়াল ম্যাও ম্যাও করতে করতে ছুটে চলে গেল। আমি ওই টেবিলের সামনে এসে দাঁড়ালাম। আমার সামনের টেবিলে রয়েছে ১০-১০টা কফিন। রবিন কফিনগুলো খুলে খুলে আমায় দেখাচ্ছিল। একটার পর একটা মৃতদেহ কফিনের মধ্যে শুয়ে আছে। কফিনের ডেক খুলতে খুলতে ৪ নম্বর কফিনটায় রবিনের হাত পড়ল। কফিনটা খুলতেই আমার শরীর দিয়ে একটা ঠান্ডা প্রবাহ বয়ে গেল। আমি কল্পনাতেও ভাবতে পারিনি এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমায়। ৪ নম্বর কফিনটায় রয়েছে একটা মহিলার মৃতদেহ, যার শরীর থেকে সম্পূর্ণ চামড়া তুলে নেওয়া হয়েছে, কিন্তু মুখের অংশ অক্ষত অবস্থায় রয়েছে। মাথায় জ্বলজ্বল করছে লাল সিঁদুর, চোখটাকে উপড়ে ফেলা হয়েছে, উলঙ্গ শরীর, রক্তাক্ত স্তনযুগল খাড়া হয়ে রয়েছে। রবিন বলছে, আমি শুনতে পাচ্ছি, এই যে এই লাশটা দেখছো, এর চামড়া আমি বেচেছি ৮০ লাখ টাকায়, আর চোখ দুটো বেচেছি ৯০ লাখে। আমার মাথায় কিছু ঢুকছে না ওর কথাবার্তা। আমি যেন আমার সেন্স হারিয়ে ফেলেছি। পা থেকে যেন আমার মাটি সরে যাচ্ছে। আমি নিজেকে সামলাতে পারছি না। ৪ নম্বর কফিনের মৃতদেহটা আমার খুব চেনা মানুষের লাগলো। চোখ উপড়ে ফেলা হয়েছে, মাথার চুল কেটে নিয়েছে, কপালটা ফাটা, তাতে করা হয়েছে সেলাই, কিন্তু তাতেও আমার কিছু অসুবিধা হচ্ছে না ওকে চিনতে। ওর ঠোঁট, ওর নাক, ওর উজ্জ্বল কপাল আমায় জানান দিচ্ছে ওর পরিচিতি। ওটা তো আমার একমাত্র ভালোবাসার মানুষ। আ আমার আমার স্ত্রী লাবণ্য। আমি মুখে কিছু বলতে পারছি না। আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। রবিন ৫ নম্বর কফিনে হাত দিল। সেটা ছিল আমারই একমাত্র সন্তান রূপমের মৃতদেহ। আমি আর এক মুহূর্ত দেরি না করে কোমরে থাকা সার্ভিস রিভলভারটা চালিয়ে দিলাম রবিনের বুকে। দুখানা বুলেটের শব্দ। তারপরেই সব নিশ্চুপ। এর ঠিক ২ মাস পর আমি এই কেসটা স্টাডি করে জানতে পারি, সুন্দর দেখতে মহিলাদের এই সিরিয়াল কিলার প্রথমে টার্গেট করত। কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবকিছু খোঁজ খবর নিয়ে সেই সব মেয়েদের প্রেমের জালে জড়িয়ে তাদের শরীর ভক্ষণ করে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করত। পালিয়ে গিয়ে বিয়ে করার নামে সেই সব নিরীহ মেয়েদের ঘর থেকে বার করে নিয়ে আসতো। সবকিছু নিঃশেষ করে দিত তার। এমনকি তার শরীরের চামড়া থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত চড়া দামে বিক্রি করে দিত। মহিলা তো বাদ দিন, ৩০ থেকে ৪০ বছর বিবাহিত মহিলাদেরও বাদ দেয়নি, যার দরুন আমার স্ত্রী লাবণ্য এই সিরিয়াল কিলারের ফাঁদে পা দিয়েছিল। এই সিরিয়াল কিলার নিজের নাম কখনো রেখেছে রবিন, কখনো রেখেছে মনোজিৎ, কখনো রেখেছে দেবজিৎ। নাম পাল্টে মেয়েদের ভালোবাসার সুযোগ নিয়ে আমার মতো কত মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আপনাদের আরেকটা কথা আমি লুকিয়েছি জানেন? আমি হলাম ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুদ্রনীল দত্ত। এই কেসটা আমি নিজে হাতে সলভ করেছি। এই কেসে আমি আমার স্ত্রী, আমি আমার সন্তানকে হারিয়েছি। আর সবথেকে বড় আশ্চর্যের বিষয়, এই কেসের আই উইটনেস একমাত্র আমি নিজে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। আজ তাহলে আসি, আবার দেখা হবে শনিবার রাত্রি ৮:৩০টার সময়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।